নমস্কার, শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়টাতে আমাদের জন্য অপেক্ষা করেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে এসে হাজির হই। আজও তাই, আজ কোনো ব্যতিক্রম নয়। আজ আমরা যে ভাবনাটি আপনাদের সামনে নিয়ে আসব তা আপনাদের ভালো লাগবে আমরা নিশ্চিত। আমরা প্রতি রাতে এই কথা বলার চেষ্টা করি যে আমরা সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাই এবং আপনারা ওপার থেকে এপারে আসেন। আর এই পারাপারের মধ্যে প্রত্যেক দিন আমরা যেভাবে সম্পর্ক নিবিড়ভাবে স্থাপন করার চেষ্টা করি, তার মধ্য দিয়েই আমরা একে অপরকে চেনার চেষ্টা করি। আপনাদের কথা, আপনাদের বক্তব্য আপনারা প্রতি রাতে আমাদের সঙ্গে ভাগ করেন অনেকেই, আমরা সেগুলো পড়ে শোনাই। বৃহত্তর অর্থে আরও বহু মানুষ, দর্শক তারা এই কথাগুলো শুনতে পারেন, তারা এই কথাগুলো জানতে পারেন। আপনাদের মনের কথা আমরা সত্যি অর্থেই প্রতি রাতে আরও অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আজও তাই হবে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে এমন এক দুর্দান্ত শিল্পী উপস্থিত, যাকে আপনারা প্রত্যেকে এই শহর এবং রাজ্যের নানা প্রান্তে নানা সময়ে নানাভাবে কাছ থেকে দেখেছেন, তার বাজনা শুনেছেন। আমাদের সঙ্গে রাজ্যের অত্যন্ত জনপ্রিয় গিটার শিল্পী সৌমেন কান্তি ঘোষ, তিনি আজ স্টুডিওতে। সৌমেনদা, প্রথমেই স্বাগত জানাই। আজকে আমরা প্রধানত সৌমেনদা যে কথাটা তোমাকে আগেও বলেছি যে আমরা একটু কথা বলবো, তোমার জীবনকে একটু ধরার চেষ্টা করব, একটু ছোঁয়ার চেষ্টা করব, সঙ্গে মাঝে মাঝেই গান এবং তোমার সুর ইত্যাদি আমরা শুনবো। ঠিক। শুরুতেই যেটা জানতে চাইবো, মানে তোমার জন্ম তেলিয়ামুড়াতে, সেখানে তুমি বড় হয়েছো, তোমার ছোটবেলা সেখানেই কেটেছে। তোমার এই বেড়ে ওঠা সম্পর্কে একটু শুনতে চাই। তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার স্কুল, তোমার কলেজ, অর্থাৎ তেলিয়ামুড়ার জীবনটা কেমন ছিল? তেলিয়ামুড়াতে আমার জন্ম তেলিয়ামুড়াতে, এবং আমার বাবা স্কুলে শিক্ষকতা করতেন, আমার মাও স্কুলে শিক্ষকতা করতেন। তো ওরা দুজন, মানে আমার বাবার বাড়ি তেলিয়ামুড়াই ছিল, মানে দাদুর বাড়ি যেটা বলতে গেলে। তো ওখানে আমার পড়ালেখা করা তেলিয়ামুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, স্কুলটার নাম। এটা করিলং একটা জায়গা আছে, ওখানে আমার পড়াশোনা। তারপর ওখান থেকে আফটার 10th আমি অন্য জায়গায় পড়াশোনার জন্য চলে যাই আর কি, তেলিয়ামুড়াতে করিলং স্কুলে, তেলিয়ামুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যেটা আমরা করিলং স্কুল বলি, সেখানে। তোমার ছোটবেলায় বন্ধু বান্ধব, মানে তাদের সঙ্গে তোমার কিভাবে দিন কেটেছে, কি করতে প্রধানত, তোমার রুটিন কেমন ছিল? ওটা তো তখন তো মানে একদম কি বলবো, এগুলি তো এখনো ইচ্ছা করে মানে সেই জায়গাতে চলে যেতে আর কি। এখন এরকম একটা রুটিনের মধ্যে চলে গেছি না, মানে তখন তো আর রুটিন ছিল না আমার। ঠিক। হ্যাঁ, সকালে সেই উঠে কোনো টেনশন নেই, পড়লে পড়লাম, না পড়লে নাই। তারপর স্কুলে চলে যেতাম। স্কুলে যাওয়াটা ম্যান্ডেটরি ছিল, আর বৃষ্টির দিন হলে আরো বেশি করে, মানে তাড়াতাড়ি স্কুলে যেতাম। হ্যাঁ, মানে খেলাধুলা বেশি হবে। হ্যাঁ, বৃষ্টির দিনে তো ক্লাস হবে না। হ্যাঁ, ক্লাস হবে না বৃষ্টির দিনে, মানে খুব তাড়াতাড়ি স্কুলে যেতাম, গিয়ে খালি মানে আড্ডা মারতাম, মানে এদিকে ওদিকে ছুটাছুটি করতাম, আর বন্ধু বান্ধবের বাড়িতে যেতাম খুব। আজকে এই স্টুডিওতে এসে তোমার ওই শৈশবের কয়েকজন বন্ধুদের নাম বলো না, তারা হয়তো বা দূর থেকে কোথাও থেকে যদি এই অনুষ্ঠান দেখে, তারাও তাদের ছোটবেলার কথা মনে করতে পারবে। হ্যাঁ, যাদের কথা মনে পড়ে প্রায়। হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু আছে অজয় দেব, এখন তেলিয়ামুড়াতে আছে। আরেকজন আছে ত্রিদীপ ভৌমিক, ও এখন অ্যাকচুয়ালি কমলপুরে আছে সার্ভিসের সূত্রে। আরও আছে উত্তম আছে, তারপর উৎপল ত্রিপুরা ইউনিভার্সিটিতে আছে। দারুণ, মানে একটা দল বলা চলে, একটা গ্রুপ। আমরা একসঙ্গে কাজ। শুরুতে কি শুনবো, তারপর পরের কথাগুলোতে আসবো। শুরুতে অ্যাকচুয়ালি আমি যখন গিটার শিখি, তখন আমাকে আমার স্যার যে গানটা প্রথম দিয়েছিলেন, তো সেই গানটা দিয়ে আমি, মানে তোমার গুরুর কথা বলছি? হ্যাঁ, আমার গুরু প্রথম যে গানটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে মানে গিটারে কোনো গান চেয়েছিলাম, স্যার আমাকে একটা গান দাও। ওনার নাম? আমার গুরুর নাম শ্রী অনুপাচার্য। বাহ। দুজন আছে, কিন্তু গান আমাকে যে প্রথম দিয়েছিলেন সেটা বলছি পরে। যে আমাকে প্রথমে গানটা দিয়েছিলেন, ওই গানটা অনুভব। দারুণ দারুণ। ছুকার মেরে মন কো গানটা ছিল।
শুরুটা দারুণ। আমরা যদি একটু ওই কথাটায় যাই যে মানে প্রত্যেক শিল্পীরই তো একটা শুরু থাকে, মানে যিনি গান করেন বা যিনি নাচ করেন, যিনি তবলা বাজান, প্রত্যেকেরই একটা শুরু থাকে। তোমার জীবনে মানে শিল্পী সৌমেনের জীবনে গিটার কিভাবে এলো, কিভাবে শুরুটা হলো? একটু লম্বা কথা শুনি না, লম্বা কথাই শুনি, কোনো অসুবিধা নেই। লম্বা কথা হলে আমার বন্ধু যে বললাম একটু কথা বললাম অজয় দেব, ও অ্যাকচুয়ালি একটা গিটার নিয়ে দৌড়াদৌড়ি করতো। কার কাছে দৌড়াদৌড়ি করতো? ওনার নাম ছিল শ্যামল দাস গোস্বামী। ওনার কাছে আমি প্রথম গিটার শিখেছি আর কি। তো ওনার দাদা বলতাম, শ্যামলদা বলতাম। শ্যামলদার কাছে দৌড়াদৌড়ি করতো। তা ওর বাজনা দেখে আমার প্রথম ইচ্ছা হয় আমি একটু গিটার শিখি। তো যখন শিখতে গেলাম, আরেকটা কথা বলি আমি, যেটা এখন আর বলতে কোনো ইয়ে নেই, মানে অ্যাকচুয়ালি আফটার 10th আমি একটু কী বলে এটাকে, একটু দুষ্ট হয়ে গেছিলাম, মানে বকাটে হয়ে গেছিলাম। এটা বলে রাখি কারণ এখন আসবে প্রসঙ্গটা। তো মানে সেই রাত্রে রাত্রে মানে একটু ধরো 10টা, 10:30, 11টা অব্দি আড্ডা দেওয়া বাইরে, এইসব একটু বেশি বেশি হয়ে গেছিলো আর কি। তার জন্য বাড়ির মধ্যে একটু বকাটকা খেতে হয়েছিল। তো যখন আমি ওর থেকে গিটারটা নিয়ে আমি ওর সঙ্গে আমি যেতে লাগলাম শ্যামলদার কাছে, তখন কিছুদিন যাওয়ার পর আমি ভর্তি হয়ে গেলাম শিলচর ইঞ্জিনিয়ারিং করার জন্য। তো ওখানে যখন আমি গিটারটা নিয়ে যেতে চাইলাম বাড়ি থেকে, তখন বাড়ি থেকে একদম স্পষ্ট না করে দিল যে তুমি এক হলে তুমি যাবে, না হলে গিটার যাবে, দুটো একসঙ্গে যেতে পারবে না। মানে ওই সময় আমি এতটাই দুষ্ট হয়ে গিয়েছিলাম যে মা বাবা চিন্তা করছিল যে যদি গিটারটা নিয়ে যায় হবে না, ওর দ্বারা হবে না, দুটো একসঙ্গে চালাতে পারবে না। তো বললো যে তুমি যাও, নাহলে ওটা যাও। তারপর নিয়ে যেতে পারলাম না। তারপর যখন আবার বাড়িতে আসলাম আবার ভ্যাকেশনে, তখন চিন্তা করলাম, একটু বুদ্ধি করলাম যে আমার বন্ধু অজয় যে, ওকে বললাম তুই গিটারটা নিয়ে একটু সামনে গিয়ে দাঁড়া। একটা জায়গা ছিল নেতাজি চৌমুনি ছিল, আমি বাড়ি থেকে উঠলাম, আমার বাড়ি ছিল অম্পি চৌমুনি। তা আমি অম্পি চৌমুনি থেকে খালি হাতে উঠলাম, ওই আগে তো ট্রাভেলসের গাড়িগুলি যেত, খালি হাতে উঠলাম, গিয়ে আমার বন্ধুকে বললাম তুই নেতাজি নগর গিয়ে দাঁড়া, আমি ওখান থেকে দাঁড় করিয়ে তোকে। আমি খালি হাতে উঠে ওখান থেকে গাড়ি দাঁড় করালাম, করিয়ে ওর থেকে গিটারটা নিয়ে সোজা শিলচর চলে গেল। শিলচর? হ্যাঁ, তো শিলচরে আমি পড়াশোনা করতাম। তো ওখান থেকে যখন নিয়ে চলে গেলাম, তখন বাড়িতে 3 বছর অবধি জানি না যে আমি গিটার ওখানে শিখছি। তো যে টাকা পয়সা পড়াশোনার জন্য পাঠাতো, তো ওটা থেকে ম্যানেজ করেই আমি করেছি আর কি। বাড়ি থেকে কিছু জানতোই না। যখন আমি মেসে থাকতাম, যখন মা যেত, বাবা ওখানে মানে মাঝে মধ্যে তো যা হতো, ওদের মা যেত, তখন আমি গিটারটা নিয়ে মেসের আরেকজনের ঘরে রেখে দিতাম। এ বাবা, মানে কেন সেটা? মানে ওনারা রাগ করতে পারে? হ্যাঁ, ও তো মানে আমাকে তো বলেই দিয়েছে তুই গিটার শিখবি, গিটার যাবে নাহলে তুই যাবি, দুটো একসঙ্গে তো হবে না। মানে পড়াশোনা হবে না? না, পড়াশোনা হবে না, তুই গিটার তাহলে দুটো যদি আমি একসঙ্গে মানে করি না, মানে যদি জানে বাড়িতে, তাহলে তো আমাকে বকা দেবে বা কিছু একটা বলবে বা কিছু একটা করবে, বলবে তুই এক্ষুনি বাড়ি চল। এই যে মা বাবা তারা দেখলেন তাদের জীবদ্দশায়, মানে তোমার মা তিনি এখন আর নেই, কিন্তু বাবা আছেন, এই যে তারা দুজনই দেখে গেছেন যে শিল্পী সৌমেন মঞ্চে সংবর্ধিত হচ্ছে, বিখ্যাত শিল্পীদের সঙ্গে বাজাচ্ছেন, তার প্রচুর ছাত্রছাত্রী, এবং নানা অনুষ্ঠানে নানা মঞ্চে তিনি যাচ্ছেন, প্রতিদিন অনুষ্ঠান করছেন, দূরদর্শন কেন্দ্র, মানে নানা জায়গায়। তাদের মানে কি ছিল, তাদের সেই অভিজ্ঞতার কথা কি ছিল, বা তারা কি বলেছেন তখন? তারপরে আরেকটু প্লাস করি কথাগুলো। তারপর যখন ওখানে গিয়ে মোটামুটি শিখলাম, তা ধরো 3 বছর পর আমার বাড়িতে জানতে পারলো যে এই আমি গিটার বাজাই। তো এখন হলো গিটার বাজনা হলো, তারপর আমি বাড়ি চলে আসলাম, তেলিয়ামুড়াতে চলে আসলাম। তখন আমার বন্ধু ছিল আশিস, এখন আগরতলায় থাকে কিন্তু গানের সঙ্গে যুক্ত নেই, ও গান গাইতো। ও একটা টিম ছিল শিবশক্তি অর্কেস্ট্রা, পার্থদা ওদের টিম। তো শিবশক্তি অর্কেস্ট্রাতে ও গিটারের প্রয়োজন ছিল। তখন আমাকে বললো তুই, আমি তো ওকে বলছি তুই এখানে চান্স পেয়ে গেছিস, আমাকে একটু ঢুকাতে পারলে ঢুকা। তখন আমি ওকে বলতাম, তখন ও এসে যখন কথা বললো, এখানে কথা বলার পর এখান থেকে বললো যে ঠিক আছে একদিন আসো, কিন্তু এখন আসার জন্য গিটার লাগবে, আমার প্রয়োজনীয় গিটার নেই প্রোগ্রামে বাজানোর জন্য। তো সেটার জন্য আবার হাঙ্গার স্ট্রাইক করতে হলো বাড়িতে। এ বাবা! হ্যাঁ, তো ওটার জন্য হাঙ্গার স্ট্রাইক করলাম, 2 দিন 3 দিন খেলাম না।
তারপর আবার করার পর আমি গিটার শিখলাম। যখন মোটামুটি আমি একটা হয়ে গেল, তারপরে তো ওরাও খুশি, সবই খুশি, সব ঠিকঠাক। মা কি বলেছেন, মানে ছেলে সৌমেনকে গিটার নিয়ে তার মায়ের সবচেয়ে মূল্যবান কথা বা প্রিয় কথা কি মনে পড়ে এখন? মা তো অ্যাকচুয়ালি তারাও চাইতো, এরকম না যে চায়নি, তারাও চাইতো যে কিছু একটা করি আমি, মানে কিছু একটা শিখি। ধরো আমাকে তবলা শিখিয়েছে 2 বছর, তবলা 2 বছর শিখিয়েছে, আমি করিনি, তবলা ফেলিওর। তারপর আর্ট শিখিয়েছে, কিন্তু আমি একটাতে কিছুতে করবো, কিন্তু গিটার ওই সময়কার সময়, যেমন এখনকার দিনে কি ছিল, এখনকার দিনে যেমন প্রত্যেকটা বাচ্চা মানে হলে বড় হলে কি দেবে, এখন গিটার শেখাবে, দেখবে এখন একটা ট্রেন্ডস হয়ে গেছে গিটার শেখাবে। তখনকার সময় এরকম ছিল না, তখন ছিল মেয়ে হলে গান শেখাবে, ছেলে হলে তবলা শেখাবে। তখন হয়তো বা গিটারটা ওদের কাছে ঠিক মতো গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু যখন করেছি তখন তো মানে তখন বলেছে বাবা তুই আরো ভালো করে বাজা, তুই আরো ভালো করে কর, মানে তখন তো আর কি, তখন তো খুব খুশি আর কি। দারুণ। কি শুনবো আমরা এবারে? এখন একটা আমরা কথা বলছিলাম, ডিডিএল যে বলছিলে, শুনি শুনি। সুমন দা, এই যে একটা বিষয়, তুমি মানে দীর্ঘদিন তোমার সঙ্গে আমার আলাপ বা সম্পর্ক, তুমি নানা সময় বলেছো যে তোমার প্রথম গিটার বাজানো 21 বছর বয়সে, মানে অলমোস্ট তোমার তখন বয়স হয়ে গেছে, তুমি বড় হয়ে গেছো আমি যদি সেই অর্থে বলি। এই যে একজন মানে যুবক 21 বছর বয়সে প্রথম মঞ্চে গিটার বাজাচ্ছেন, কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে তুমি সারা রাজ্যে অত্যন্ত জনপ্রিয় একজন গিটার শিল্পী, হাজার হাজার অনুষ্ঠানে তোমাকে দেখা গেছে, এত এত শিল্পীদের সঙ্গে তুমি মঞ্চে গিটার বাজিয়েছো। এই অনুভূতিটা কেমন, বা শিল্পী হিসেবে তুমি কিভাবে এই যাত্রাটাকে দেখো? মানে এতটা, আমি যদি বলি লেট মানে স্টার্ট, এরকমও তো হতে পারতো যে তোমার প্রথম গিটার বাজানো মঞ্চে 9 বছর বয়সে, 10 বছর বয়সে, 12 বছর বয়সে। 21 বছর বয়সে প্রথম গিটার বাজিয়ে মোটামুটি এটাকেই জীবনের আরেকটা পেশা, নেশা, ধ্যান, জ্ঞান ইত্যাদি করে নেয়া, এই বিষয়টাকে তুমি কিভাবে মূল্যায়ন করো? মানে তোমার কি মনে হয় যে কোনো দেরি না, নাকি মনে হয় যে আমার অনেকটা লেট হয়ে গেল, আরো আগে করলে আমি আরো অনেক কিছু করতে পারতাম, এরকম মনে হয়? মনে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, সত্যি কথা যেটা আমার মনে হয়, যদি আগে হতো, যদি আমি আগে বাজাতাম, তাহলে মনে হয় আমার আর পড়াশোনাটা হতো না। কারণ আমি মানে এত ভালোবাসি জিনিসটাকে না, মানে এটা নিয়ে থাকতে চাই আমি। মানে আফটার এই যে পড়াশোনা যখন আমার শেষ করলাম, তখন গিটারটা নিয়ে যখন আমি স্টার্ট করলাম, তারপরেও আমার মা বাবা অনেক বলেছে
তুই পর আরও পর আরও পর আরও পর, কিন্তু আমি করিনি। আমি এটা নিয়েই ছিলাম আর কি, আমি আর কিছুই করিনি, আমি শুধু গিটারটা নিয়ে ছিলাম, আর অন্যদিকে আমি তাকাইও নি। কিন্তু এটা এরকম না যে কোনো সময় আমার দেরি হয়ে গেছে, আসলে মানে ওই টাইমে যখন আমি ধরেছি আস্তে আস্তে হয়তো বা আমার লাকও ভালো ছিল যে আমি ভালো মানুষদের সঙ্গ পেয়েছি, ওরা আস্তে আস্তে আমাকে নিয়ে নিয়ে মানে হয়ে গেছে। এর মধ্যে যার নাম না বললেই না, প্রথম দিক থেকে আমাদের পার্থদা আমাকে কোনো প্রোগ্রামে নিয়ে যায়, মানে যে কোনো প্রোগ্রামে যখন নিজে যেত তখন আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেত। এরকম আস্তে আস্তে করে পার্থদার থ্রুতে অনেকের সঙ্গে পরিচয় হলো, অমরনাথ দা, অমর ঘোষ দা। তো ওরা না থাকলে মানে আমি হয়তোবা এই জায়গাতে আসতে পারতাম না আর কি। তো ওদের মানে একদম আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো ওদের প্রতি সবসময়। আরো অনেকের নাম হয়তো বা ছুটে গেছে, অবশ্যই তোমার চলার পথে যাদের সঙ্গে তোমার আলাপ হয়েছে, ওরা ছাড়া মানে হবে না। ঠিক ঠিক। 2001 সালে মানে তেলিয়ামুড়াকে ছেড়ে 2001 সালে তুমি প্রথম শহর আগরতলাতে এলে। এখন 2024, দীর্ঘ এই এতগুলো বছর, 22-23 বছরের যে তোমার যাত্রা এবং শেখা বাজানো, এখন তুমি শেখাচ্ছ ছাত্রছাত্রীদের, তারা নিয়মিতভাবে তালিম নিচ্ছে তোমার কাছে। এই গোটা পিরিয়ডটাকে মানে এই যাত্রা পথটাকে তুমি নিজে কিভাবে ব্যাখ্যা করো? মানে এটা খুব কঠিন ছিল, খুব সহজ ছিল, নাকি এটার মধ্যে মানে দু ধরনেরই মিশ্র প্রতিক্রিয়া তোমার, যে না কঠিন এবং সহজ মিলিয়ে? বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যালো শুভ্র, আমি অমর ঘোষদা বলছি। আরে এটা কেমন জাদু হলো, এই মাত্র শিল্পী আপনার নাম নিলেন, তোমার নাম নিল। হ্যাঁ শুনি। আচ্ছা, প্রথমত একটা জিনিস খুব ভালো লাগছে যে সোমেন অনেক কথা বলছে। সোমেন খুব বেশি কথা বলে না, কিন্তু শুধু বাজায় ভালো। ঠিক। কিন্তু আজকে সোমেনকে তার পুরোনো দিনের গল্প শুনতে পেয়ে আমার খুব ভালো লাগছে, এবং যে স্ট্রাগল করেছিল সেই বাড়িতে ফাঁকি দিয়ে গিটার শেখা, এটা খুবই মজা, এখন খুবই মজা করার মতো। আর আগে বলে রাখি যে আগামী দিনে জুনিয়র সোমেন আমাদের রাজ্যে দাপিয়ে বেড়াবে, আমাদের সবার প্রিয় মিঠাই সোমেনের ছেলে। সোমেনের পরিবার আসলে একটা পুরো বাস্তব মানে সাংগীতিক পরিবার। ওর বাইরে যখন আমরা যাই, ওর বাবাও কিন্তু সেই মানে সঙ্গীত সাথে যুক্ত মানসিক ভাবে অযুক্ত, এটা আমরা উপলব্ধি করতে পারি। আর সোমেনের নিশ্চয় আমরা দেখেছি যখন সে বলছিল যে আগরতলায় এসছে, সেই শিশুদের সাথে বাজিয়েছে প্রথম, তখন থেকে ওর যে নিষ্ঠা এবং ওর যে ভালোবাসা, পরিশ্রম করা, তার জন্য আজকে সোমেন আমাদের এই রাজ্যের একজন অন্যতম শ্রেষ্ঠ গিটার বাদক। এবং শুধু বাদক নয়, তার কাছে আজকে শতাধিক অনেক ছাত্র ছাত্রীরা ছাত্র গিটার শিখছে, এবং তারও ওর ছাত্রছাত্রীরাও আজকাল স্ব নামে অনেকেই আছে যাদের নাম বলা যায়, যারা মঞ্চে অনুষ্ঠান করে বেড়াচ্ছে এবং ওর শিক্ষার দৌলতে। কিন্তু তো খুব ভালো লাগছে যে আমার বিশেষ করে প্রায় প্রতিটি অনুষ্ঠানেই, প্রায় কেন বলবো সব অনুষ্ঠানেই সোমেন একদম অপরিহার্য সঙ্গী আমার। সোমেন শুধু ভালো গিটার বাজে তা না, ওর অনেক গানও আছে, তুমি ওর কাছে গানও শুনতে পারো, অনেক গানের সুর করেছে, গান লিখেছে কিছু কিছু। কাজে আজকের আসলে সোমেন যদি একটা দুটো গান শোনায় তার তো আশ্চর্য কিছু হবে না। আমি সোমেনের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং শুভ্ররাত্রির এই যে সুন্দর প্রচেষ্টা, আমরা তো অনেক সময় বলি যে গেয়ে যোগী ভিক পায় না, কিন্তু শুভ্ররাত্রি আমাদের প্রমাণ করে দেয় যে আমাদের রাজ্যের শিল্পীদের আরো সবার সামনে তুলে আনার জন্য এই যে সুন্দর ব্যবস্থা শুভ্ররাত্রি নিয়েছে, তার জন্য আমি অন্তরের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই শুভ্র তোমাকে। এবং অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শিল্পী অমর ঘোষ মানেই যে কোনো শিল্পী তাকে তিনি ভালো বলবেন এবং তার যে কোনো কাজকে তিনি ভালো বলবেন। সব সময় প্রত্যেকটা জিনিসে এনকারেজ করেন, প্রত্যেকটা জিনিসে, সে হয়তোবা ওর চেনা থাকুক না থাকুক, একদম সব সময়। এই যে শিল্পী অমর ঘোষ বলছিলেন যে তোমার নিজের সুর, নিজের গান, এটা নিয়ে একটু কিছু বলো না। এবং তার আগে আমার ওই প্রশ্নের উত্তরটা, যে তোমার এই যাত্রা পথটাকে তুমি নিজে কিভাবে মূল্যায়ন করো? এটা কি খুব টাফ ছিল নাকি ভীষণ ইজি ছিল? তোমাকে মানে যা হয়েছে পরপর 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 একেবারে গোছানো, তুমি সব পেয়ে গেছো ফুলের বাগানের মতো? গোছানো তো ছিল না, গোছানো তো একদমই ছিল না। মানে আমি এটা এরকম কখনোই, আমি গিটার যখন শিখছি, আমি কখনো এসে আগরতলা PB24 এর চ্যানেলে শুভ্রর সঙ্গে বসবো এসে, এগুলি কি আমি কখনো ভেবেছি? কখনোই ছিল না। আমি কখনো কাউকে আমার কথা শুনবে মানুষ, সেটা আমি কখনোই ভাবিনি। আমি শিখেছি আমার নিজের জন্য। মানে এমনি আমার বন্ধু অজয়কে দেখেছি, ও একটু একটু গান বাজাচ্ছে, জাদু তেরি নজর গানটা আমি শোনাবো পরে, ও শুনেছিলাম আমি, তো ও বাজাচ্ছে, ওর থেকে দেখে দেখে আমারও একটা ইন্টারেস্ট গ্রো হলো। কিন্তু
এরকম কোনো প্ল্যান্ড ওয়াইজ ছিল না। আমি পড়াশোনা শেষ করেছি, এসেছি, আমার বন্ধু আশিস গেল শিবশক্তিতে, আসলো, ও আমাকে এনে ঢুকালো। যখন ঢুকলাম তখন আমি এখানে ইন্টারভিউ দিলাম। কার কাছে জানো ইন্টারভিউটা? পার্থদা আমার ইন্টারভিউ নিয়েছিল। ইন্টারভিউ মিনস মানে আমাকে আসলাম, আমাকে টিমে ঢুকিয়ে দিল এরকম না, আমার পরীক্ষা দিতে হয়েছিল। আমার 3-4 জন মিলে, আমি বলি বিজয়দা ছিল, বিজয়দা এখন আর নেই, আমাদের ঢোলক যে বাজাতো বিজয়দা ছিল, পার্থদা ছিল, সুব্রতদা ছিল, সুব্রত দত্ত, উনিও এখন নেই, খোকনদা ছিল। তো ওদের সামনে ইন্টারভিউ দিতে হয়েছিল। এরকম না আমি এসেছি আমাকে পট করে টিমে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এরকম আস্তে আস্তে যখন একটার পর একটা হয়ে গেছে আর কি, এরকম না আবার ওয়েটও করতে হয়েছে। মানে প্রথম বছরই এসে আমাকে সবাই চিনে ফেলেছে, জেনে ফেলেছে এরকম না, আমাকে নিজে তৈরি করতে হয়েছে। আমি প্রচুর গান তুলতাম, প্রচুর গান। যখন আমি অমরদার কথাই বলি, আমার অমরদা আমাকে, মানে অমরদার নজরে আমি কখন আসি আমার মনে আছে, অমরদার নজরে আমি আসি যখন আমি লাগাচন্দ্রী মেদাগ একটা রিহার্সেল হচ্ছিল জয়নগর বাড়িতে, কোথাও একটা বাড়িতে। তখন অমরদা আমার প্রথম লাগাচন্দ্রী মেদাকে যখন আমি প্রিলিউড এবং যে তারানার ভিতরে যখন আমি ওই মাথাগ্গা মামাগারেসা এগুলির পেছনে পেছনে যখন বাজাচ্ছিলাম আমি, তখন অমরদা আমাকে প্রথম মার্ক করেছিল। তারপর এরকমই আর কি, মানে অনেক গানে স্টক করেছি, স্টক করে ধরো আমি অপর্ণাদি গাইবে, পুষ্পিতাদি গাইবে, তো ওরা কি গান গাইবে এটা আমার মানে করতাম যে কী গান গাইবে। এমনও হয়েছে আমি রবীন্দ্র ভবনে বসে বসে আমি বাজাতাম না, তখন অন্য কোনো গিটারিস্ট বাজাচ্ছে, অমরদা গাইছে, পুষ্পিতাদি গাইছে, অপর্ণাদি গাইছে, ওরা কি গান গাইছে আমি তখন মোবাইল ছিল না, কাগজে লিখে নিতাম, লিখে নিয়ে গিয়ে বাড়িতে এগুলি আমি রেডি করে রাখতাম। যখনই তারা স্টেজে গান গাইতো আমি মেরে দিতাম। তো এই যে মানে বাজাতাম, তখন ওদের নজরে আসি না, মানে এরকম করতে করতে। তুমি সবচেয়ে বেশি গিটার কতক্ষণ বাজিয়েছো একদিনে? মানে বাজিয়েছি তো অনেক বাজিয়েছি। না, আমি বলছি একদিনে সবচেয়ে বেশি। একদিনে আমি যখন ওই টাইমে ছিলাম, ওই যে কলেজ পাস আউট এবং আমি কখন গিটারে ঢুকিনি, তখন আমি প্রায় ধরো সত্যি কথা আমি 12-13 ঘন্টা বাজিয়েছি, মধ্যে শুধু 2 বার খেয়েছি প্রত্যেকদিন। হ্যাঁ, প্রত্যেকদিন করেছি আমি 12-13 ঘন্টা। ওই টাইমটাই আমার খুব ভাইটাল টাইম ছিল আর কি। এমনি একটা লেমন কোয়েশ্চেন, মানে একেবারে মানে জাস্ট একটা আড্ডা মারার ছলে প্রশ্ন করছি, কিন্তু মানে কৌতূহল থেকে, কতগুলো গান তোমার মোটামুটি তোলা আছে? আমরা বলি না শিল্পীদের যে কটা গান খাতা না দেখে গাইতে পারবেন, কেউ বলেন এতটা, বা দেখে মোটামুটি এতটা গান আমি গাইতে পারি। তোমার কতগুলো গান তোলা আছে? আমি একদম একুরেটলি বলতে পারবো কতটা গান তোলা আছে, কারণ আমার এখন সবগুলি গান আমার ট্যাবের মধ্যে আমি স্টোর করি। তো ট্যাবের থেকে যখন আমি গুগল ড্রাইভে সেগুলো ট্রান্সফার করি, তো কতটা ফাইল আছে আমার জানা আছে। এবার 4000 আছে, 4500 এমন কিছু হবে, 4500-4500 মতো গান আছে। এখন আমি মানে পারফেক্ট বলতে পারবো, কারণ ফাইলগুলো যখন ট্রান্সফার হয় তো দেখায় না 4500-র মতো ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, আছে এখন। মানে মনে করো কোনো কেউ লাগে, সুমনদা আমাকে গানটা দাও, আমি পট করে পাঠিয়ে দিতে পারি, কারণ এখন গুগল ড্রাইভে আছে, গুগল ড্রাইভ থেকে পট করে ডাউনলোড করে পাঠিয়ে দিই, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, তো হয়ে যায়। কি শুনবো সুমনদা? আমি একটা গান অমরদা বললো না, তোমার নিজের একটা আমার সুরে গান করি। গানটা করেছিলাম কমলদা, মানে যে কুমার কমল নামে যে বেশি পরিচিত। তো কমলদার প্রথম যে অ্যালবাম ছিল মন আমার কেমন কেমন করে, ওটার অ্যারেঞ্জমেন্ট কমল দে আমাকে প্রথম অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব দেয়। মানে প্রথম তখন 2005-06 ছিল, ওটা 5-6-এরই বেরিয়েছিল মন আমার কেমন করে। তখন কমলদা আমাকে বিশ্বাস করে এটার দায়িত্ব দিয়েছিল। এই ক্যাসেটটার মধ্যে আমার 2টো গান আমার সুর করার ছিল, একটা গান আমি করে শোনাচ্ছি, গিয়ে শোনাচ্ছি প্লিজ। আজ জোছনা রাতে কাছে পেতে চাই মন তোমাকে, আজ জোছনা রাতে কাছে পেতে চাই মন তোমাকে। তুমি সব বাধা ভেঙে দিয়ে চলে আসো আমার কাছে, আজ জোছনা রাতে কাছে পেতে চাই মন তোমাকে। হিমের
বুকে আগুন জ্বলে ওঠে, হিমেল হিমেল হাওয়া যায় চলে মনকে ছুঁয়ে, বুকে আগুন জ্বলে ওঠে। এ মন রাতে কেন দিয়া ধরে আছো বসে বসে, আজ জ্যোৎস্না রাতে কাক পেতে চায় মন তোমাকে। তুমি সব বাধা ভেঙে দিয়ে চলে আসো আমার কাছে কাছে, আজ জ্যোৎস্না রাতে কাছে পেতে চায় মন তোমাকে। সৌমেন কান্তি ঘোষ গান গাইছেন গিটারের সঙ্গে, কি আবার করলাম দারুণ। সৌমেনদা, আরেকটা বিষয় যেটা জানতে চাই, এই যে মানে গিটার বাজানো, গিটারকে সঙ্গে নিয়ে অনেকটা পথ হাঁটার স্বপ্ন দেখা, এর প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? মানে আমি যদি শিল্পী সৌমেনকে জিজ্ঞেস করি যে এই বিষয়টাকে, যেরকম নাচ, আমি কথার কথা বলছি যে কস্টিউম কিনতে হয়, প্রত্যেকটা ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে না, এবং কস্টিউম কিনতে হয়, তারপর তার নানা ধরনের অ্যারেঞ্জমেন্ট, যাতায়াত করা, কোথাও গিয়ে শেখা, অনুষ্ঠান করা, নতুন নতুন মানে কম্পোজিশন তোলা, মানে একটা প্রসেস। গান, আচ্ছা একটা হারমোনিয়াম, এত কস্টলি একটা বাদ্যযন্ত্র, সবাই চট করে একটা হারমোনিয়াম কিনে বাড়িতে গান শিখতে পারে না। এই যে গিটার হয়তো বা দামে কম, কিন্তু যন্ত্র হিসেবে, বা আমি যদি এটাকে নিজের পরিবারে আনতে চাই, আমার জীবনে এটাকে আমি রপ্ত করতে চাই, তাহলে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? দেখো, গিটার যদি এরকম মানে কেনার, প্রথম থেকে বলে যদি কেনার কথা বলা হয়, তাহলে গিটারের কস্ট যেটা আছে, মানে প্রিলিমিনারি যেটা কস্ট আছে, সেটা খুবই কম। ধরো 4,000, 4,500 বা 5,000 টাকার মধ্যে পেয়ে যাবে তুমি। কিন্তু এটাকে যদি তুমি আস্তে আস্তে আপগ্রেড করো, সেটা বিগিনার্সদের জন্য একদম ইনিশিয়ালি এটা তুমি অ্যাফোর্ড করতে পারবে 4,000, 5,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলে। কিন্তু আস্তে আস্তে যখন তুমি সেটাকে আস্তে আস্তে শেখার পর যখন তুমি স্টেজে পারফর্ম করবে, সেই স্টেজে পারফর্মের ব্যাপারটা কিন্তু তুমি সেই 4,000, 5,000 টাকা দিয়ে গিটারটা যেটা কিনলে, সেটা দিয়ে করলে তোমার ঠিকঠাক পৌঁছবে না যারা দর্শক আছে ওদের কাছে। তো তখন তোমার একটু বেশি টাকা ইনভেস্ট করতে হবে। সেরকম আবার ওই জায়গাতেই চলে আসে, ধরো মিনিমাম 20,000 বা 25,000, ওই রেঞ্জের থেকে তোমার ভালো একটা মোটামুটি গিটার যেটা তুমি স্টেজে বাজাবে, সেই রেঞ্জের সাউন্ড প্রোডাকশন একটু ভালো হবে। তো ওখান থেকে শুরু হবে। কিন্তু ইনিশিয়ালির জন্য তুমি মোটামুটি শেখার জন্য এই রেঞ্জের মধ্যে হয়ে যায়। যেমন হারমোনিয়াম প্রথমে কিনতে গেলে 40,000 টাকা লাগে বা 50,000 টাকা লাগে, এখন তো মোটামুটি 50 বা 50-র মধ্যে লাগে। কিন্তু গিটারটা তুমি একটু কম কষ্টের মধ্যে হয়ে যায়, 4,000 বা ম্যাক্সিমাম 5,000 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে যখন নিজেকে আপগ্রেড করতে হবে, তখন বিভিন্ন রেঞ্জের, আর এর বাইরে, দামের বাইরে মানে আর প্রতিবন্ধকতা কি? মানে তাহলে তো সবাই মিলে গিটার শিখতে পারে বা শিখতে পারতো, শেখে না। এটা তো সবচেয়ে ভাইটাল পয়েন্ট, আমি ভুলে গেছিলাম, তুমি মনে করিয়ে দিলে। অ্যাকচুয়ালি আমরা যারা গিটার বাজাই, সবচেয়ে বেশি যেটা ভেজাল গিটারের মধ্যে, সেটা হচ্ছে আমাদের স্কেল ব্যাপারটা। যেমন কিবোর্ডে কি হয়, কিবোর্ড যারা বাজায় তারা ম্যাক্সিমাম একটা স্কেল জানে বা দুটো স্কেল জানে, সবাই মানে অনেকগুলি স্কেলই জানে, কিন্তু তারা ম্যাক্সিমাম অভ্যস্ত একটা স্কেলে বাজাতে। সাপোজ মনে করো স্কেলে বাজাতে অভ্যস্ত, তো ওরা কী করবে, স্কেলটাকে যখন একটা ট্রান্সপোজ একটা নব আছে, সেই ট্রান্সপোজের টিপ যখন দেয়, তখন ইটা এফ হয়ে যায়, এফটা এফ শার্প হয়ে যায়, এফ শার্পটা জি হয়ে যায়, এরকম 12টা নোট একটা স্কেলেই বাজাচ্ছে। অথচ ওরা প্রত্যেকটা স্কেলে আলাদা আলাদা টিপ দেওয়ার পর আলাদা আলাদা সুর বেরোচ্ছে, স্কেল হয়ে যাচ্ছে। কিন্তু গিটারে এটা অ্যাকোয়াস্টিক ইনস্ট্রুমেন্ট তো, বা ইলেকট্রিক বলো বা অ্যাকোয়াস্টিক বলো, আমাদের প্রত্যেকটা স্কেল 12টা স্কেলে আমাদের বাজাতে হবে। আমাদের প্রত্যেকটা স্কেলে আলাদা আলাদা করে, মানে ধরো সারে গামা পাদান, এটা মনে করো জিতে বাজালাম। এখন যদি আমি জি শার্পে যাই, জি শার্পে গেলাম, আবার ধরো এতে যদি যাই, এরকম এ শার্পে প্রত্যেকটা স্কেল আমাদের জানতে হবে।
প্রত্যেকটা 12টা স্কেল 12টা স্কেলের শেপ জানতে হবে। কিন্তু কিবোর্ডের মধ্যে ধরো এটা জি আছে, এবার এটাকে যদি একটা ট্রান্সপোজ বাটনে টিপ দেয় সেটা আবার হয়ে যাবে জি শার্প, কিন্তু বাজাচ্ছেও এক জায়গাতে। তো ওটা হচ্ছে গিটারের মধ্যে, গিটার না মানে অ্যাকোস্টিক যত ইনস্ট্রুমেন্ট আছে সেটা হচ্ছে গিয়ে মেইন প্রবলেম। তো এটার জন্যই ম্যাক্সিমাম ছেলেমেয়েরা প্রথম গিটার শিখতে আসে। তারপর যখন দেখে যে এত ভেজাল, যে এতগুলি স্কেল শিখতে হবে, এতগুলি পর্দা শিখতে হবে, তারপর আস্তে আস্তে ইন্টারেস্টটা কমতে থাকে। তো যারা ইন্টারেস্টটা ধরে রাখতে পারে তো তারা বয়ে নিয়ে যায়, আর যাদের একটু ধৈর্য কম থাকে ওরা ড্রপ আউট হয়ে যায় আর কি। বাহ, মানে এই যে শিল্পীর মুখ থেকে বা একজন গুরুর মুখ থেকে এই কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। তাহলে ছেলেমেয়েরা উৎসাহ পাবে, বা যারা শিখতে চায় সত্যি তারা জানবে যে আমাকে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই শিখতে হবে বিষয়টাকে। কি শুনবো সোমেন দা, সময় চলে যাচ্ছে। চলো কুছ কুছ হতে যেটা টাইটেল সং সেটা শোনাচ্ছি প্লিজ। তুমি আরেকটা বিষয় আমাদেরকে একটু বলো, এই যে ইতিমধ্যেই শিল্পী অমর ঘোষ বলে দিয়েছেন আমাদেরকে, তোমার ছেলে প্রতীকৃত আমরা জানি যে ইতিমধ্যেই অত্যন্ত মানে মেধার সঙ্গে গিটারকে সে রপ্ত করার চেষ্টা করছে এবং নিয়মিতভাবে বাজাচ্ছে। আমরা এটাও জানি যে তোমার সহধর্মিনী অর্থাৎ আমাদের প্রিয়জন তিনিও একইভাবে তার ছেলেকে গিটারের প্রতি আকৃষ্ট করানোর একটা অদ্ভুত লড়াইয়ে নেমে গেছেন। এই যে বাবা মা হিসেবে বা বাবা হিসেবে তোমার যেটা শিল্প চর্চা সেটা পরের প্রজন্মকে দিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা কি মানে তুমি চেয়েছিলে বলে সে নিল, নাকি সেও চাইছে তোমার কাছ থেকে এই বিষয়টা নিতে? মানে বাবা ছেলের এই ইকুয়েশনটা কিভাবে মিলে গেল? দেখো সত্যি কথা মানে ওর আমার ছেলে প্রতিকৃতের গিটার শেখার ব্যাপারটা আমি যতটা মানে কি বলে এটাকে মানে কৃতিত্ব নেব সেটা আমার না, ও অ্যাকচুয়ালি আমার ওয়াইফ পিয়ালি চৌধুরী, ওর মানে ওই প্রথমে আমি তো আমার ধৈর্য মানে এইসব ব্যাপারে আর কি মানে ধৈর্য এত নাই যে কন্টিনিউয়াস ওকে বসে বসে করবো। এখনও আমি ওকে বসে বসে শেখাই না। আমি ধরো একটা জিনিস রেকর্ডিং করে দিয়ে গেলাম, বাবা ওটা করে নিবি, ও করে নেয়। কিন্তু পিয়ালি ওকে প্রথম ইনিশিয়ালি যেটা ABCD যেটা শেখায় মানে ইনিশিয়ালি ধরো না, ওটা ওকে পিয়ালি শিখিয়েছে, আমি শিখাইনি। মানে হ্যাঁ ওটা আমি পিয়ালিকে শিখিয়ে দিয়ে গেছি যে এটা করাও, ওটা পিয়ালি শিখিয়েছে। তারপর যখন ও শিখে ফেলেছে তখন আমার কাছে আসলো, তখন আমি ওকে আস্তে আস্তে শেখাতে লাগলো। হ্যাঁ তখন আস্তে আস্তে যখন ও করতে লাগলো তখন ইন্টারেস্টও গ্রো হতে লাগলো, বিভিন্ন পারফরমেন্সও করতে লাগলো, তখন আমি একটার পর একটা ওকে দিয়ে যেতে লাগলাম। আর শেখানোর ব্যাপারটা এখনো পিয়ালি করে, মানে শেখানো বলতে কি পিছনে লেগে থাকার ব্যাপারটা। ও অনেক মার খেয়েছে। এই এখন আমার মানে ধরো অনেক ছেলেমেয়েরা আসে, মা বাবা বলে করতে চায় না, করতে চায় না, কিন্তু পিয়ালি যদি না থাকতো প্রতিকৃতির হতো না। মানে
অনেক মার খেয়েছে, মানে গিটার গিটার শেখার জন্য। পড়াশোনার জন্য যতটুকু খাইনি ছোটবেলায়, মানে গিটার শেখার জন্য অনেক মার খেয়েছে। পিয়ালি না থাকলে হতো না একবার। এরপর কি শুনবো? আমরা একটু একটু কথা, একটু একটু গানে যাই, কারণ সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমাদের। এখন কি শেখায়, কি শোনাই? আচ্ছা, যে গানটা শুনে আমি আমার বন্ধুর যে গানটা শুনে আমি হয়েছিলাম, ইনফ্লুয়েন্সড হয়েছিলাম, সেটা বাজাই, জাদু তেরি নজর। তিনি লিখেছেন গুণী শিল্পী আমাদের গর্ব। অমর ঘোষ তিনি যা টেলিফোনে বলেছেন তা এখানেও লিখেছেন। আবার এদিকে শিল্পী উপমা দাস ব্রহ্ম তিনি লিখেছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান। সৌমেন কান্তি ঘোষ ত্রিপুরার সঙ্গীত জগতের এক বিশাল নাম, শুধু শিল্পী হিসেবে নয় একজন খুব ভালো মনের মানুষ হিসেবে তুমি আমাদের সবার অতি প্রিয়জন, বন্ধু আমাদের সবার। সৌমেনদা, আরেকটা বিষয় যেটা তোমার কাছ থেকে জানতে চাই, এই যে এত বছরের তোমার মঞ্চ অভিজ্ঞতা, এত বছরের তোমার প্রায় 10 বছরের অর্কেস্ট্রা জীবন, রাতে রাতে মানে পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাবে ক্লাবে রাজ্যের নানা প্রান্তে ঘুরে বেড়ানো, সেখানে গান করা, তারপর মঞ্চ অভিজ্ঞতা, এই শহর এবং রাজ্যের এমন হয়তো বা কোনো মঞ্চ বাদ নেই যেখানে তোমার মানে মঞ্চে উঠে গিটার বাজানো হয়নি। তার মধ্য থেকে আমি জানি এটা খুব কঠিন শিল্পী হিসেবে, তবুও যদি বলি যে একটা বা দুটো এমন কোনো বিশেষ মুহূর্ত শিল্পী হিসেবে যে তোমাকে আনন্দ দেয়, নিয়মিতভাবে তুমি সেটাকে ভাবো, বা কোনো একটা বিশেষ ঘটনা মঞ্চের যেটা তোমাকে একজন যন্ত্রশিল্পী হিসেবে উৎসাহ দেয়? এটা মোস্ট প্রবাবলি ছন্দনীরের প্রোগ্রাম ছিল। একবার এই আমাদের হৈমন্তী শুক্লাজি এসেছিলেন, উনি গান করছিলেন, যখন আমার গিটার বাজাচ্ছিলাম, যখন উনি গান গাওয়ার জন্য উঠলেন, পাশে তো গ্রিন রুমে বসেছিলেন, তো উনি শুনছিলেন গিটার বাজনা। যখন উনি এসে স্টেজের মধ্যে ওনার সঙ্গে একটা গান বাজালাম, তারপরে উনি আমাদেরকে পরিচয় করালেন। পরিচয় করানোর সময় যিনি যা মানে যে ওয়ার্ডসগুলি বলেছিলেন, সেই ওয়ার্ডসগুলি হয়তো আমার একুরেট আমি তো বলতে পারবো না ওনার মতো, মানে খুবই আনন্দ লেগেছিল আমার। মানে বলছিল যে তানপুরের মধ্যে ছেলেটা গিটার বাজাচ্ছে, ও গিটারে আছে সৌমেন ঘোষ, মানে এই ওখান থেকে এসে আমার গিটার শুনে তানপুরের মতো গিটার, মানে খুবই প্রশংসা করেছিলেন আর কি। ওই কথাটা মানে আমার এখনো কানে বাজে, এবং আমার কাছে রেকর্ডিংও ছিল কথাটা, মানে এক্স্যাক্ট কি বলেছিল সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু কথাগুলি আমার এখনো কানে বাজে, ভালো লেগেছিল। দারুণ। কি শুনবো তারপর? তারপর কি শোনাই?
আচ্ছা ইয়ে শোনাই, গডফাদার একটা মেলোডি আছে, গডফাদার বলে, সেটা শোনাই প্লিজ। সঙ্গে বন্ধু আছেন বোধহয়, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি মন্ত্র থেকে কথা বলছি। বলুন। আচ্ছা, মন্ত্রী ভিজিট দিতে বাদ দিয়েছে। ও, আপনি মন্ত্রীর ভিজিট নিয়ে কথা বলছেন, এটা তো এর আগের অনুষ্ঠানে ছিল। এখন আমরা গিটার নিয়ে কথা বলছি, গিটারের সুর নিয়ে কথা বলছি, গিটার সম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলছি। শিল্পী সৌমেন ঘোষ আমাদের সঙ্গে। আপনি প্রায় 1 ঘন্টা পিছিয়ে আছেন মূল অনুষ্ঠান থেকে, ওইটা এর আগের অনুষ্ঠান ছিল। সৌমেনদা, আরেকটা বিষয় যেটা জানতে চাই, মানে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা, তুমি যেহেতু একটি গিটারের প্রতিষ্ঠানও করেছো এবং সেখানে ছেলেমেয়েরা গান শিখতে বা তোমার এই বাদ্যযন্ত্রটি শেখার জন্য নিয়মিতভাবে যাচ্ছে, ক্লাস হচ্ছে, তালিম নিচ্ছে, মা বাবাদের ইন্টারেস্ট বা তারা কিভাবে তাদের ছেলে মেয়েদের এখন গিটারের প্রতি নিয়ে আসার ব্যাপারে আগ্রহী, এটা তোমার কি মনে হয়? দেখো, মা বাবারা নিয়ে আসে, ঠিক আছে, বললামই তো। এটার আগে কি ছিল, তবলা ছিল, এখন হয়ে গেছে এটা কনভার্ট হয়ে গিয়ে চলে এসেছে গিটার মাস্ট। দেখবে রবিবার হলে দেখবে চারদিকে গিটারে ব্যাগ নিয়ে দৌড়চ্ছে পুরো আগরতলা শহর। কিন্তু গিটার এফোর্ড করা সোজা, 4000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। অথচ একটা অক্টোপেড কিনতে গেলে যদি ড্রাম শেখাও, সেখানে আমার 40,000 50,000 ইনভেস্ট করতে হচ্ছে। একটা কিবোর্ড শিখতে গেলে মিনিমাম 20,000 ইনভেস্ট করতে হচ্ছে। আচ্ছা, একটা গিটার 4,000 5,000, ঠিক আছে, দিয়ে দাও, এটা নিয়ে করো। কিন্তু দেখা যায় আপ টু 8 অবধি, ধরো 4 এনে দিল, ক্লাস 4 বা 5 এনে দিল, 4 5 6 7 অবধি করলো। তারপর 8-এ মোটামুটি মানে ইরেগুলার হয়ে যায়, মানে একদিন আসে, 5 দিন আসে না, 2 দিন আসে। তারপর 9 থেকে তো মোটামুটি পাকাপাকি কাট, মানে 9 থেকে উঠলে মানে বোল্ড এসে যাবে, একদম কাট করে দেবে। কিন্তু এই যে ব্যাপারটা এতদিন যে করলো, এই ইনভেস্টমেন্টটা কি হলো? হ্যাঁ, মানে ইনভেস্টমেন্ট বলতে আমি বলতে চাইছি সময়ের কথা বলছি, সবই তো আছে। হ্যাঁ, তো ওটা এতদিন যে করলো, এতদিন যে পরিশ্রম করলো, যে টিচার করলো, স্টুডেন্টটা করলো, কিন্তু ওরা কি বলছে যে আফটার 10th অথবা আফটার 12 আবার কন্টিনিউ করবে। এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। যখন একবার 8-এ যখন ও ড্রপ আউট হচ্ছে, মিউজিক তো এমন একটা জিনিস না, মানে এক সপ্তাহ যদি আমরা রেওয়াজ না করি, পরের সপ্তাহ যখন আমরা যাই নিয়ে বসি, গিটার হোক বা যাই অন্য কোনো ইনস্ট্রুমেন্ট হোক, তখন দেখা যায় যে মানে হাত চলে না, হাত বসে গেছে এরকম মনে হয়। আর ও 4 বছর পরে আবার সেটা কন্টিনিউ করবে, এটা মানে হয়তো বা কোনো একটা মানে 1% হয়তো বা পয়েন্ট কোনো পার্সেন্ট হবে যেটা মানে আবার ফিরে আসে। আমার তো মনে হয় না কেউ আর ফিরে আসে। কিন্তু এতদিন যে করলো, সেটা মানে শুধুই হলো আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেটাকে
ঠিক আছে বোর্ড তো দেবে, আমরাও বোর্ড দিয়েছি, এখন অনেকেই বোর্ড দেবে। আমার যারা এখন গিটার বাজাচ্ছে আগরতলা শহরে বা যারা আছে অনেক মিউজিশিয়ান আছে, হ্যাঁ, ওরা বোর্ড দিয়েই মানে তোমার সঙ্গে যে ইনস্ট্রুমেন্ট শেখা মানে দুটোই প্যারালালি চলছে, হ্যাঁ প্যারালাল করে ওরা চালিয়ে যাচ্ছে। যদি ড্রপ আউট হয়ে যায় না তাহলে আর হবে না, মধ্যেখানে যদি কাট হয়ে যায় তারপরে আবার যে কন্টিনিউ করাটা এটা 0% একদম থাকবে, যে 0.01 0.02 এরকম পার্সেন্ট থাকবে। সুমনদা, আরেকটা বিষয়, এই যে মানে শিল্পীদের একটু পেছনে বসে বাজানো, মানে আমি যদি বলি যে আমরা বলি না যে যন্ত্রশিল্পীরা কোথায় বা মিউজিশিয়ানরা কোথায়, ওরা একটু পেছনে বসবে তারপর বাজাবে, শিল্পীরা সামনের দিকে থাকবে। এবং একটা খুব স্পেশাল ট্রেন্ড আমাদের এই শহরে যেটা চালু হয়েছে, আমি যদি খুব সরাসরি তোমাকে জিজ্ঞেস করি, মানে প্রতিটি অনুষ্ঠানের নিমন্ত্রণ চিঠিতে যন্ত্রশিল্পীদের নাম ছবি সহ দিতে হয়, ব্যানারেও দিতে হয়। এটা তোমাদের মধ্যে একটা দিতে হয় না, এরকম মানে দেয়া হয় আর কি, দেয়া হয়। এই যে বিষয়টা, এটা কি কোথাও একটা সেই ভাবনা বা চিন্তা যে আমরা তো মিউজিশিয়ান, আমরা তো পেছনে থাকি, আমরা তো আনসাং হিরোজ বা হিরোইনস, আমাদেরকে তো দেখা যায় না, ব্যানারে তো শুধু শিল্পীরাই থাকে বা কার্ডে তো শিল্পীদেরই ছবি থাকে, এটা কি ওই আত্ম অভিমানের জায়গা থেকে, নাকি তোমার মনে হয় যে এটাও ভীষণ দরকার, যারা বাজাবেন তাদের সবার ছবি থাকবে, তাদের নাম দিতে হবে, নাকি আজকের এই সময়ে দাঁড়িয়ে মিউজিশিয়ানরা প্যারালালি ইকুয়াল টু আর্টিস্ট, এটা বারবার করে বলার একটা সময় এসে গেছে? না না, দেখো একটা কথা কি, মানে আমি তো ওই অমরদা যেটা বললো, আমি এত গুছিয়েও কথা বলতে পারি না, আজকে অনেকগুলি কথা বলে ফেলছি। তো দেখো, যখন আমার মনে নেই, আমি ইউটিউবে শুনেছিলাম যখন লতা মঙ্গেশকর, যখন আগের কথা বলছি, যখন লতা মঙ্গেশকর প্রথম এসেছিলেন, তখন অডিও ক্যাসেটে যে গান গাইছিল তার নাম থাকতো না, ক্যাসেট তো ছিলই না তখন, যেখানে ডিস্ক ছিল, বা ফিল্মের মধ্যে যখন স্ক্রিনে থাকতো সে সময় সিঙ্গারেরও নাম ছিল না। আস্তে আস্তে লতা মঙ্গেশকরই, আমি যদি ভুল না করি, লতা মঙ্গেশকরই ছিলেন যে উনি প্রথম সেই ট্রেন্ডসটা নিয়ে এসছেন যে সিঙ্গারের নাম থাকতে হবে, সিঙ্গারের নাম মাস্ট করে দিয়েছেন, যে কোনো কে গাইছেন সেই ডিস্কের উপরে হোক অথবা ফিল্মের মধ্যে যে পর্দার মধ্যে সিঙ্গারের নাম আসবে। তো আস্তে আস্তে এরকম করে যখন ট্রেন্ডসটা চালু হলো, তখন এই এখনের কথা বলছি, এখন দেখো প্রত্যেকটা ইউটিউবের মধ্যে যত নতুন নতুন গান বেরোচ্ছে, আমরা 90s-এর কথা, 90s-এর সময় আমরা জানতাম না, ধরো আমরা নীলে নীলে অম্বর কে বাজিয়েছে সেটা আমরা জানি না, মানে জানতাম না। এখন যদি জানি সুনীল কৌশিক বাজিয়েছে, হ্যাঁ, তো এরকম অনেক গানের পিস কে বাজিয়েছে, জনম জনমের মেন্ডুলিনের পিস কে বাজিয়েছে, তো ওটা আমরা জানতাম না। এখন আমরা কি করে জানি? ইউটিউব দেখবে, যেখানে ইউটিউবের ডিটেলসে গেলে, মোড়ে গেলে যখন ডিটেলস থাকে, সেখানের মধ্যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট প্লেয়ারের নাম দেওয়া থাকে। এখন ইউটিউব নতুন রিলিজ হলেই দেখবে প্রত্যেকটা ডিটেলসে নাম দেওয়া থাকবে। তো ওটা আমার মনে হয় খুব ভালো একটা দিক, যে প্রত্যেকটা, ও তো আর্টিস্ট, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট, যে কোরিওগ্রাফি করছে, যে মেন্ডুলিন বাজাচ্ছে, যে বেস গিটার বাজাচ্ছে, প্রত্যেক জনের স্বীকৃতি দেওয়া হয় ইউটিউবের মধ্যে। এখন যদি ওখানে দেওয়া হয়, তাহলে আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম হয়, অনুষ্ঠানে হয়, আমার মনে হয় যারা মিউজিশিয়ানস আছে বা ওদেরও, বা এই ধরো শব্দশিল্পী হোক বা কি বলে ওটাকে, মঞ্চশিল্পী, যারা প্রত্যেকের ওই স্বীকৃতি, হ্যাঁ, যারা কথা শিল্পী তোমার মতো বাচিক শিল্পী আছে, ওদের সবারই নাম থাকাটা আমার মনে হয় ঠিকঠাক আর কি। বাহ। এদিকে আমাদের আরেক বন্ধু কৃষ্ণপদ দত্ত, তিনি লিখেছেন, মিউজিক ড্রপ আউট হওয়ার জন্য সিস্টেম দায়ী। অনেকেই মনে করে মিউজিক শিখে কি হবে, ভবিষ্যৎ তো নেই। আমি যতটুকু জানি সৌমেন ঘোষ একজন আদর্শ শিল্পী, যার উপস্থাপনায় সঙ্গীত শিল্পীরা অনেক সাহস পান গান গাইতে, অসাধারণ গিটার বাজায় সে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সরাসরি এই আয়োজনে অংশগ্রহণ করলেন। সৌমেনদা, আজ থেকে 4-5-10 বছর পরে, ঠিক আছে, আজ থেকে 4-5-10 বছর পরে তুমি গিটার নিয়ে কি স্বপ্ন দেখো, কি ভাবো? আজ থেকে গিটার নিয়ে কি ভাবি, দেখো আমার গিটার তো বাজাতে ভালো লাগে, আমি মঞ্চে গিটার বাজাতে ভালো লাগে, কিন্তু তার থেকে আমার যেটা প্রিয় জিনিস সেটা হচ্ছে কি, আমার অ্যারেঞ্জ করতে খুব ভালো লাগে। মানে কোনো গান দিলে আমাকে, সেটাকে আমি অ্যারেঞ্জ করে দেব, সেই জিনিসটা আমার খুব খুব করতে ভালো লাগে, মানে ওই ক্রিয়েটিভিটির জায়গা। হ্যাঁ, তো হয়তো ভবিষ্যতে আমি প্রচুর পরিমাণে অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করে মানে আমার একটা লাইব্রেরি বানানোর ইচ্ছা আছে, লাইব্রেরি করে আমার সেই অ্যারেঞ্জের সবগুলি গান রাখবো,
বুড়োকালে শুনবো, মানুষকে শোনাবো। क्या बात, क्या बात। আজকের আয়োজনের শেষ গান কি হবে, শেষ কি শুনবো? কি শোনাই? বাংলা কোনো একটা গান? হ্যাঁ, চাঁদ কেন, চাঁদ কেন। ঠিক আছে। চাঁদ কেন বাজিও, মানে অনেক আমি মানে ইয়ে পেয়েছি, প্রশংসা পেয়েছি, সেটা শোনাচ্ছি। দারুণ, দারুণ। সোমেনদা, অনেক অনেক ধন্যবাদ। এত রাতে সরাসরি একটি আয়োজনে তুমি আমাদের সময় দিলে। তোমাকে অনেক ধন্যবাদ, টিভি24-কে অনেক ধন্যবাদ। যারা অনুষ্ঠানটা দেখেছেন, শুনেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন। থ্যাংক ইউ সোমেনদা। আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা যুক্ত ছিলেন, আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামীকাল ঠিক একই সময় রাত 10টায় আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায়। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।